আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আমার নিজের জীবনের না, কিন্তু যে ছেলেটার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল সে আজও বেঁচে আছে, তবে আগের মতো নেই। তার চোখের নিচে কালি জমে গেছে, রাতে একা ঘুমোতে পারে না, আর অন্ধকার রাস্তা দেখলেই তার শরীর কাঁপতে শুরু করে। আমি প্রথম ওর সঙ্গে দেখা করি নদিয়ার একটা ছোট্ট চায়ের দোকানে। বাইরে তখন প্রবল বৃষ্টি পড়ছে। দোকানের টিনের চালের উপর বৃষ্টির শব্দে যেন চারপাশটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। লোকটা কোণের দিকে বসেছিল, চোখ দুটো ফ্যাকাশে, মুখে দাড়ি, হাতে কাঁপতে থাকা একটা কাপ। দোকানদার ধীরে ধীরে আমাকে বলেছিল, ওর কাছে বসবেন না দাদা, ও রাতে যা দেখেছে সেটা শুনলে আপনারও ঘুম উড়ে যাবে। আমি তখন হেসেছিলাম, ভেবেছিলাম লোকটা হয়তো মানসিকভাবে অসুস্থ। কিন্তু কিছুক্ষণ পরে সেই ছেলেটা নিজেই আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি ভূতে বিশ্বাস করেন? আমি বলেছিলাম, না, অন্তত চোখে না দেখা পর্যন্ত না। ছেলেটা তখন কাপটা নামিয়ে খুব আস্তে বলেছিল, আমি করতাম না, কিন্তু সেই রাতটার পর থেকে আমি বুঝেছি পৃথিবীতে এমন কিছু আছে যাদের থাকা উচিত না। তারপর ধীরে ধীরে সে নিজের গল্প বলা শুরু করেছিল, আর সেই গল্পটাই আজ আমি তোমাদের শোনাব। ছেলেটার নাম ছিল অর্ণব, বয়স তখন ২৬। কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। খুব সাধারণ জীবন, অফিস, বাড়ি, বন্ধু, এই নিয়েই চলছিল সব। কিন্তু একদিন একটা ফোন কল তার পুরো জীবন বদলে দেয়া। সেই দিনটা ছিল শনিবার। অফিস থেকে ফিরে অর্ণব ফোনটা হাতে নিয়ে দেখে তার কলেজের পুরনো বন্ধু সৌরভ কল করছে। বহুদিন পর কথা হচ্ছিল। প্রথমে হাসি মজা, পুরনো দিনের গল্প। তারপর সৌরভ হঠাৎ বলল, শোন, আগামী সপ্তাহে আমরা কয়েকজন মিলে পুরুলিয়ার দিকে ঘুরতে যাচ্ছি। একটা পুরনো জায়গা আছে, শুনেছি খুব ভয়ঙ্কর। যাবি? অর্ণব হেসে বলেছিল, তোরা আবার ভূতের খোঁজে নামলি নাকি? সৌরভ বলেছিল, আরেও না রে, জায়গাটা নাকি অনেক পুরনো। একটা জঙ্গল রাস্তা আছে যেখানে রাতে মানুষ উধাও হয়ে যায়। লোকে বলে ওই রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। অর্ণব এসব শুনে হাসলেও ভিতরে ভিতরে একটু কৌতূহল জন্মেছিল, কারণ ছোটবেলা থেকেই ওর অ্যাডভেঞ্চারের নেশা ছিল। শেষে ঠিক হলো অর্ণবও যাবে। পরের শুক্রবার রাতেই ওরা 4 জন রওনা দিল, অর্ণব, সৌরভ, দীপ আর রাহুল। 4 জনেরই মাথায় তখন শুধু ঘোরার নেশা। কেউই ভাবতে পারেনি যে এই ট্রিপটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। রাত তখন প্রায় 10:30। গাড়ি দ্রুত এগিয়ে চলেছে ফাঁকা রাস্তা দিয়ে। চারপাশে শুধু অন্ধকার আর জঙ্গল। মাঝে মাঝে দূরে বিদ্যুতের আলো দেখা যাচ্ছে। আকাশে তখন মেঘ জমেছিল। দীপ গান চালিয়ে বলছিল, এই রাস্তায় নাকি রাতে একটা মহিলা দাঁড়িয়ে থাকে, কেউ লিফট দিলে আর ফেরে না। রাহুল হেসে উঠল, এইসব গল্প দিয়ে ভয় দেখাবি না। কিন্তু অর্ণব তখন জানলার বাইরে তাকিয়েছিল। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটছে। হঠাৎ গাড়ির সামনে একটা কুকুর চলে আসে। সৌরভ জোরে ব্রেক কষে। গাড়ি এক ঝটকায় থেমে যায়। সবাই চমকে ওঠে। ধুর, সৌরভ গালি দিয়ে বলল, একটু হলেই চাপা পড়ত। অর্ণব বাইরে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা পুরনো বোর্ড দাঁড়িয়ে আছে। তাতে বড় বড় অক্ষরে লেখা, এই রাস্তা দিয়ে বিকেলের পর যাতায়াত করবেন না। বোর্ডটার নিচে লাল রঙের হাতের ছাপ ছিল। রাহুল তখন হাসতে হাসতে বলল, দেখ, সিনেমা মতো লাগছে। কিন্তু অর্ণবের হাসি পাচ্ছিল না, কারণ বোর্ডটার দিকে তাকিয়ে ওর মনে হচ্ছিল যেন কেউ ওদের দেখছে। কিছুক্ষণ পরে ওরা একটা ছোট্ট ধাবায় গাড়ি থামাল। চারপাশ একদম নির্জন। ধাবায় একজন বুড়ো লোক বসেছিল। ওরা খাবার অর্ডার দিতেই লোকটা হঠাৎ জিজ্ঞেস করল, আপনারা কোথায় যাচ্ছেন? সৌরভ জায়গার নাম বলতেই
বুড়ো লোকটার মুখ শুকিয়ে গেল। ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন না বাবু, রাত হয়ে গেছে। দীপ মজা করে বলল, ভূত আছে নাকি? বুড়ো লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, ভূত হলে বাঁচতেন, ওটা অন্য কিছু। চারজনই এবার একটু চুপ হয়ে গেল। অর্ণব লক্ষ্য করল বুড়ো লোকটার হাত কাঁপছে। লোকটা আবার বলল, 3 বছর আগে আমার ছেলে ওই রাস্তা দিয়ে গেছিল, তারপর আর ফেরেনি। শুধু গাড়িটা পাওয়া গেছিল, ভিতরে রক্ত ছিল কিন্তু মানুষটা ছিল না। ধাবার ভিতরে হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন বাতাসের শব্দ বাড়ছে। সৌরভ বলল, দেখুন কাকা, এসব গল্পে আমরা ভয় পাই না। বুড়ো লোকটা তাকিয়ে বলল, ভয় পাবেন যখন পিছনে তাকিয়ে দেখবেন কেউ আপনাদের নাম ধরে ডাকছে। ওরা আর কথা বাড়ায়নি। খাবার শেষ করে আবার রওনা দিল। কিন্তু গাড়ি যত জঙ্গলের ভিতরে ঢুকছিল ততই চারপাশের পরিবেশ বদলে যাচ্ছিল। মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে, রাস্তার দুপাশে ঘন অন্ধকার, শুধু হেডলাইটের আলোয় সামনের পথ দেখা যাচ্ছে। হঠাৎ রাহুল বলল, তোরা শুনতে পাচ্ছিস? কি? কেউ যেন কাঁদছে। সবাই চুপ করে গেল। সত্যি, দূর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। সৌরভ বলল, হয়তো কোনো গ্রামের লোক। কিন্তু অর্ণব বুঝতে পারছিল আওয়াজটা অস্বাভাবিক, কারণ রাস্তার চারপাশে বহু দূর পর্যন্ত কোনো গ্রাম ছিল না। গাড়ি আরও কিছুটা এগোতেই হঠাৎ হেডলাইটের সামনে একটা সাদা কাপড় পরা মেয়ে এসে দাঁড়াল। সৌরভ এত জোরে ব্রেক কষল যে সবাই সামনে ঝুঁকে পড়ল। মেয়েটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, মাথা নিচু। দীপ ফিসফিস করে বলল, এটা কি মানুষ? কেউ উত্তর দিল না। কয়েক সেকেন্ড পরে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই অর্ণবের বুকের ভিতরটা জমে গেল। কারণ মেয়েটার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। রাহুল চিৎকার করে উঠল, গাড়ি চালা, চালা। সৌরভ তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে দিল, কিন্তু আশ্চর্যভাবে যতবার ওরা পিছনে তাকাচ্ছিল মেয়েটাকে ঠিক গাড়ির পিছনেই দেখা যাচ্ছিল, যেন সে দৌড়াচ্ছে না, ভেসে আসছে। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। ও ফোন বের করে ভিডিও করতে গিয়ে দেখল ফোন হ্যাং হয়ে গেছে। স্ক্রিনে শুধু একটা জিনিস দেখা যাচ্ছে, ডোন্ট লুক ব্যাক। অর্ণবা কাপা গলায় বলল, এটা কে লিখল? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ গাড়ির ভিতর একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল, যেন বহুদিনের মৃত কোনো কিছুর গন্ধ। দীপ বমি করতে শুরু করল, আর ঠিক তখনই পিছনের সিট থেকে একটা মেয়েলি গলা শোনা গেল, আমাকে ফেলে চলে যাচ্ছে কেন? চারজন একসঙ্গে পিছনে তাকাল, আর তারপর যা দেখেছিল সেটা আজও অর্ণব ভুলতে পারেনি। পিছনের সিটে সেই মেয়েটা বসেছিল, মুখে অস্বাভাবিক হাসি, চোখের জায়গায় কালো গর্ত থেকে রক্ত পড়ছে। রাহুল এত জোরে চিৎকার করেছিল যে গাড়ির ভিতর কেঁপে উঠেছিল। সৌরভ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে। ধাক্কার শব্দে চারপাশ কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে যায়। অর্ণব যখন চোখ খুলল তখন চারপাশে অদ্ভুত নীরবতা। গাড়ির সামনের গাছ ভেঙে গেছে, মাথা ঝিমঝিম করছে। ও প্রথমে সৌরভকে ডাকল, নেই। দীপ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু রাহুল কোথাও নেই। গাড়ির দরজা খোলা ছিল, আর কাদার উপর স্পষ্ট টেনে নিয়ে যাওয়ার দাগ দেখা যাচ্ছিল জঙ্গলের ভিতরে। অর্ণবের বুক ধরফর করতে শুরু করল। রাহুল? কোনো উত্তর নেই। ঠিক তখনই দূরের জঙ্গলের ভিতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো, মেয়েলি হাসি। কিন্তু সেই হাসির মধ্যে এমন কিছু ছিল যা শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। সৌরভ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়ে বলল, ওকে খুঁজতে হবে।
দীপ কাঁপা গলায় বলল, না না, এখানে থাকা যাবে না। কিন্তু রাহুল তাদের বন্ধু ছিল, তাই শেষ পর্যন্ত টর্চ নিয়ে তিনজন জঙ্গলের ভিতরে ঢুকল। জঙ্গলের ভিতরটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। গাছগুলো এত ঘন যা চাঁদের আলো পর্যন্ত ঢুকছিল না। মাটিতে কাদা আর শুকনো পাতা। হঠাৎ অর্ণব দেখল একটা গাছের গায়ে নখ দিয়ে আঁচড় কাটা। সেখানে লেখা, ফিরে যাও। দীপ কাঁপতে কাঁপতে বলল, এগুলো মানুষ করেছে। সৌরভ বলল, চুপ করে চল। ওরা যত এগোচ্ছিল ততই মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। মাঝে মাঝে ডান দিকের ঝোপ নড়ে উঠছে, আবার কখনো পিছন থেকে পায়ের শব্দ আসছে, কিন্তু পিছনে তাকালেই কেউ নেই। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল, মনে হচ্ছিল একটা পুরনো বাড়ি। অর্ণব বলল, ওদিকে চল। ওরা কাছে যেতেই বুঝল এটা একটা ভাঙা বাংলো। জানালাগুলো ভাঙা, দেওয়ালের শাওলা, কিন্তু ভিতরে মোমবাতির আলো জ্বলছে। সৌরভ দরজায় ধাক্কা দিতেই সেটা নিজে থেকেই কড়কড় শব্দে খুলে গেল। ভিতরে ঢুকে ওরা যা দেখল তাতে শরীর জমে গেল। মেঝের উপর অসংখ্য পুরনো ছবি ছড়িয়েছিল, আর প্রতিটা ছবিতে একই মেয়ের মুখ, সেই সাদা কাপড় পরা মেয়ে। দীপ ফিসফিস করে বলল, এটা কে? ঠিক তখনই পিছন থেকে একটা গলা ভেসে এলো। ও এখনো কাউকে ছাড়েনি। তিনজন একসঙ্গে পিছনে তাকাল। একজন বুড়ি মহিলা দাঁড়িয়েছিল, তার চোখ দুটো অস্বাভাবিক সাদা। অর্ণব কাপা গলায় বলল, আপনি কে? বুড়ি ধীরে ধীরে বলল, তোমরা দেরি করে ফেলেছে। তারপর সে একটা ছবির দিকে আঙুল দেখাল। ছবিতে দেখা যাচ্ছিল কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে সেই মেয়েটা। অর্ণবের বুক কেঁপে উঠল, কারণ ছবির যুবকদের মধ্যে একজন ছিল রাহুল। কিন্তু ছবিটা তোলা হয়েছিল বহু বছর আগে। রাহুলের ছবি দেখে অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ওরা তিনজন একে অপরের দিকে তাকাচ্ছিল, কিন্তু কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কারণ ছবিটা অন্তত 15-16 বছরের পুরনো। ছবির রং ফ্যাকাশে হয়ে গেছে, কাগজের কোণ ছিঁড়ে গেছে, কিন্তু তবুও রাহুলের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। দীপ কাঁপা গলায় বলল, এটা এটা কিভাবে সম্ভব? বুড়ি মহিলা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তারপর খুব নিচু গলায় বলল, ও যাকে ডাকে সে আর আগের মতো থাকে না। সৌরভ রেগে উঠে বলল, আমাদের বন্ধু কোথায়? বুড়ি কিছুক্ষণ চুপ করে রই। বাইরে তখন বাতাসের শব্দ আরো বেড়ে গেছে। বাংলোর ভাঙা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, মোমবাতির আলো কাঁপছে। তারপর বুড়ি ধীরে ধীরে বলতে শুরু করল, বহু বছর আগে ওই জঙ্গলের রাস্তার পাশে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে থাকত এক মেয়ে, নাম নন্দিতা। খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, কিন্তু গ্রামের কয়েকজন ছেলে তাকে নিয়ে খারাপ ব্যবহার করত। এক রাতে সেই ছেলেগুলো নন্দিতাকে জোর করে এই জঙ্গলের ভিতরে নিয়ে আসে। তারপর যা হয়েছিল সেটা কেউ মুখে বলতে চায় না। পরের দিন গ্রামের লোকেরা নন্দিতার মৃতদেহে খুঁজে পায়নি, শুধু তার রক্তমাখা সাদা শাড়ি পাওয়া গেছিল। তারপর থেকেই ওই রাস্তা বদলে যায়। রাতে যারা ওই রাস্তা দিয়ে যেত তারা অদ্ভুত জিনিস দেখতে শুরু করত। কেউ কান্নার শব্দ শুনত, কেউ রাস্তার মাঝে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখত, আর কেউ যদি থামত তাহলে সে আর ফিরত না। অর্ণব ধীরে ধীরে বলল, তাহলে রাহুল? বুড়ি মাথা নিচু করে বলল, ওকে ডেকে নিয়ে গেছে। ঠিক তখনই বাংলোর ওপরের তলা থেকে একটা ধূপ শব্দ আলো, যেন কেউ ভারী কিছু ফেলেছে। তিনজনই চমকে উঠল। তারপর আবার সেই হাসির শব্দ, মেয়েলি কিন্তু অস্বাভাবিক। দীপ কাঁদতে কাঁদতে বলল, আমরা এখানে থাকব না, চল পালাই। কিন্তু সৌরভ দাঁতে দাঁত চেপে বলল, রাহুলকে ফেলে যাব না। ফোক টর্চ নিয়ে সিঁড়ির দিকে এগোতেই বুড়ি হঠাৎ চিৎকার করে উঠল, ওপরে যেও না।
কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। সিঁড়িটা পুরনো কাঠের ছিল, প্রতিটা ধাপে করকর শব্দ হয়েছিল। অর্ণবের মনে হচ্ছিল কেউ যেন ঠিক তাদের মাথার ওপর দাঁড়িয়ে আছে। ওরা উপরে উঠতেই একটা লম্বা করিডোর দেখতে পেল। দেওয়ালে পুরনো ছবি চলছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল সব ছবির চোখ কেটে দেওয়া। দীপ টর্চ ফেলতেই দেখা গেল করিডোরের একদম শেষে একটা দরজা অল্প খোলা, ভিতর থেকে লালচে আলো বের হচ্ছে। হঠাৎ অর্ণব শুনতে পেল কেউ খুব আস্তে বলছে, অর্ণব। ও থমকে গেল। গলাটা রাহুলের। বাঁচা, আমাকে বাঁচা। সৌরভ দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ঠেলে খুলতেই সবাই জমে গেল। ঘরের ভিতরে মাটির উপর রক্ত দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা, চারদিকে জ্বলা মোমবাতি, আর মাঝখানে রাহুল বসে আছে, মাথা নিচু। রাহুল! অর্ণব দৌড়ে এগোতেই রাহুল ধীরে ধীরে মাথা তুল, আর পরেই ওদের বুক কেঁপে উঠল। রাহুলের চোখ পুরো কালো হয়ে গেছে, মুখে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, ও আমাকে ছাড়বে না। তারপর আচমকা ঘরের সব মোমবাতি নিভে গেল। পাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই একটা মেয়েলি হাসি ভেসে উঠল। দীপ চিৎকার করে উঠল। অর্ণব টর্চ জ্বালাতেই দেখল রাহুলের পিছনে সেই সাদা কাপড় পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। তার চুল মাটিতে ঝুলছে, মুখটা অস্বাভাবিক সাদা, চোখের জায়গায় শুধু কালো গর্ত। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই রাহুল নিজের গলা দুহাতে চেপে ধরল, যেন কেউ ওকে শ্বাসরোধ করছে। সৌরভ ওকে বাঁচাতে এগোতেই হঠাৎ অদৃশ্য শক্তি তাকে দেয়ালে ছুঁড়ে মারল। এত জোরে ধাক্কা লাগলো যে সৌরভের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করল। অর্ণব বুঝতে পারছিল না কি করবে। চারপাশে শুধু কান্নার শব্দ। কখনো মনে হচ্ছে কাছ থেকে আসছে, আবার কখনো অনেক দূর থেকে। হঠাৎ বুড়ি মহিলা নিচ থেকে চিৎকার করে বলল, ওর শরীর থেকে ওকে আলাদা করতে হবে, না হলে সবাই মরবে। অর্ণব চিৎকার করে বলল, কিভাবে? বুড়ি বলল, ঘরের কোনায় লাল কাপড়ে মোড়া বাক্সটা খুঁজে বের কর। অর্ণব টর্চের আলো ফেলেতেই দেখতে পেল একটা পুরনো কাঠের বাক্স পড়ে আছে। ও দৌড়ে গিয়ে বাক্সটা খুলল। ভিতরে একটা পুরনো তাবিজ আর ছেঁড়া ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যে অন্যায় করে সে মরে, কিন্তু যে অন্যায় দেখে চুপ থাকে সেও বাঁচে না। অর্ণব কাঁপতে কাঁপতে তাবিজটা হাতে নিতেই হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। জানালার কাঁচ ভেঙে গেল, ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর সেই মেয়েটা আবার দেখা দিল, এবার একদম কাছে। ওর মুখে রক্ত, ঠোঁট ছিঁড়ে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাসি। সে ধীরে ধীরে অর্ণবের দিকে এগোতে লাগল। অর্ণবের মনে হচ্ছিল শরীর নড়াতে পারছে না, যেন কেউ ওকে আটকে রেখেছে। মেয়েটা ঠিক ওর সামনে এসে দাঁড়াল, তারপর খুব আস্তে বলল, ওরা আমাকে বাঁচায়নি। অর্ণব কাঁপা গলায় বলল, আমরা কিছু করিনি। মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, সবাই একই। সঙ্গে সঙ্গে ঘরের চারদিকে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। রাহুল মাটিতে ছটফট করতে লাগল। মহিলা তখন উপরে উঠে এসে চিৎকার করল, তাবিজটা ওর গলায় পরিয়ে দাও। অর্ণব কোনোভাবে এগিয়ে গিয়ে তাবিজটা রাহুলের গলায় পরিয়ে দিল। তারপর যা হলো সেটা মানুষের চোখে দেখা উচিত না। রাহুল হঠাৎ অমনে চিৎকার করল, যেন তার ভিতর থেকে কেউ বেরিয়ে আসছে। ঘরের সব মোমবাতি একসঙ্গে জ্বলে উঠল। দেওয়ালের ছবিগুলো পড়ে যেতে লাগলো, আর সেই মেয়েটা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তার মুখে তখন রাগ আর কষ্ট একসঙ্গে। সে শেষবারের মতো অর্ণবের দিকে তাকিয়ে বলল, রাস্তা এখনো শেষ হয়নি। তারপর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে সব শান্ত। রাহুল মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। সৌরভ অষ্ট করে উঠে বসেছে। দীপ এক কোণে কাঁদছে, আর বুড়ি মহিলা, তিনি কোথাও নেই।
যেন কোনোদিন ছিলেনই না। চারজন কোনোভাবে বাংলো থেকে বেরিয়ে আসে। তখন ভর হতে শুরু করেছে। জঙ্গলের ভিতর পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বাংলোটাই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। যে জায়গায় বাড়িটা ছিল সেখানে শুধু ফাঁকা জমি। ওরা আর এক মুহূর্ত সেখানে থাকেনি। গাড়ি নিয়ে সোজা শহরে ফিরে আসে। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। ফেরার পর থেকেই রাহুল বদলে যেতে শুরু করে। সে একা একা কথা বলতো, মাঝরাতে ঘুম থেকে উঠে বলতো ও দাঁড়িয়ে আছে। রাহুলকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখে আতঙ্ক জমেছিল, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, রাস্তা এখনো শেষ হয়নি। সেই ঘটনার পরে সৌরভ পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দীপ আজও রাতে আলো নিভিয়ে ঘুমোতে পারে না। আর অর্ণব আজও মাঝে মাঝে সেই রাস্তার স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে অন্ধকার জঙ্গলের রাস্তার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। আর যখন সে পিছন ফিরে তাকায়, তখন দেখে মেয়েটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে। এই ছিল আজকের ঘটনা। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের জন্য নিয়ে আসব।